বাংলাদেশের বিষয় কিন্তু বাংলাদেশ আমরা দেখেছি রীতিমতো প্রচন্ড রকম উত্তপ্ত হয়েছে এবং বাংলাদেশ থেকে একের পর এক ভারত বিরোধী যে সমস্ত মন্তব্য ছুড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের তরফ থেকে, এবার কিন্তু এক অন্য মোড় দেখা যাচ্ছে সেখানে। একদমই তাই। সঞ্চারের সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছে জিরো আওয়ারে। কারণ অনেকগুলো মোড় আর বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি, ক্রমশ একের পর এক হিন্দু সনাতনীদের ওপর আক্রমণ, বর্বরতার নজির, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার কি কোথাও চাপের মুখে কোনো সিদ্ধান্ত ইউনুস সরকারের? কারণ ফের ভারত থেকে চাল কেনার সিদ্ধান্ত নিচ্ছে ইউনুস সরকার। 23 ডিসেম্বর মানে 23 ডিসেম্বরের মধ্যরাতে একটি সিদ্ধান্ত, এই গুরুত্বপূর্ণ বৈঠক হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, আর সেখানেই অন্তত এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। সঞ্চারী, একেবারে 23 ডিসেম্বর সিদ্ধান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের, এবং এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ এমনটাই জানানো হয়েছে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ পাকিস্তান ভিয়েতনাম থেকে চাল নেওয়ার সিদ্ধান্ত নেয় ইউনুস, এবং দুদেশের থেকে চাল আমদানিতে দাম অনেক বেশি পড়ছে এবং সেই চাপের মুখেই কার্যতই শিকার ইউনুস সরকারের অর্থ উপদেষ্টার, এবং পাকিস্তান ভিয়েতনাম থেকে চাল নেওয়ায় দাম অনেক বেশি পড়ছে, যে কারণে আবারও ভারতের কাছে কার্যতই নথি স্বীকার করতে হচ্ছে, আবারও চাল কেনার সিদ্ধান্ত ভারতের কাছ থেকে। সুতরাং এই জায়গাতেই প্রশ্ন ওঠে শর্মিষ্ঠা, যে দেশের উপর ভরসা না করলে তাদের নিজেদের দেশ চলে না, তাদের মুখে খাবার ওঠে না, সেই দেশের প্রতি এত ঔদ্ধত্য কিভাবে আসে তাদের? এবং প্রশ্ন এটাই সঞ্চারী, যে এত ভারত বিরোধী, এত ভারত বিদ্বেষী মনোভাব কেন? তার কারণে এর আগেও আমরা দেখেছি গত বছর থেকে ধরে চলা যে আন্দোলনে উত্তাল হয়েছে বাংলাদেশ, এবং তখনই কিন্তু বাংলাদেশ যেভাবে ভারতের বিরুদ্ধে একাধার লাগাতার স্লোগানিং করেছে, এবং তারপরও দেখা গিয়েছে ভারত কিন্তু বন্ধুত্বের রাস্তা থেকে কখনো সরে আসেনি। এবং শুধু তা না, দেখা গিয়েছিল যে সমস্ত মানে চাল ডাল ওষুধ থেকে শুরু করে সবজি, যে সমস্ত জিনিস রপ্তানি মানে ভারত অন্তত রপ্তানি করে, আর যেগুলো ভারত থেকে না নিলে অন্তত বাংলাদেশের চলে না, সেখানেও তো সেই রপ্তানিতে কোনো রকম বাধা দেয়নি ভারত। একদমই তাই, একদমই। শর্মিষ্ঠা, এই নিয়ে আমরা কথা বলি। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। দেবাশিস বাবু, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। বাংলাদেশের এই কদিন ধরে যে পরিস্থিতি আমরা দেখেছি, তাতে একাধিক ভারত বিরোধী মন্তব্য সেখানে এসেছে, এবং বাংলাদেশেও সংখ্যালঘুদের ওপর কিন্তু অত্যাচারের ছবি সামনে এসেছে, এবং কার্যত এবার খানিকটা নতি স্বীকার বাংলাদেশের, কারণ এবার বাংলাদেশ আবারও ভারতের থেকে চাল কেনার সিদ্ধান্ত। সুতরাং এই জায়গাতেই প্রশ্নটা আসে যে দেশে বারবার ভারতের ওপর যাদেরকে ডিপেন্ড করতে হয়, ভারতের উপর যাদেরকে অনেকটা ডিপেন্ড করতে হয়, সেই জায়গা থেকে এতখানি ঔদ্ধত্য, বারবার ভারত বিরোধী এই রকম কার্যকলাপ মন্তব্য সামনে আসে, এই ঔদ্ধত্য কেন তাদের? দেখুন, যারা যুক্তি মানে না, যারা বাস্তবতাকে মানে না এবং জাতীয় স্বার্থকে সেকেন্ডারি মনে করে, তো সেই ধরনের মানুষরা তো এরকম ঔদ্ধত্য দেখাতেই পারে। অর্থাৎ যারা এই আন্দোলন করছেন বা ভারত বিরোধী প্রচারণা করছেন, জামাত এবং তার সঙ্গী সাথীরা এবং অন্যান্য নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতৃবর্গ, তারা জানে না ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক গ্রুপটা কি, তারা জানে না জিওগ্রাফিক্যাল কম্পালশন কি, অর্থাৎ বাংলাদেশের 3 দিক ঘিরে রয়েছে ভারত, এর যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স। দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক বাধ্যবাধকতা, অর্থাৎ 18 কোটিরও বেশি জনসংখ্যার একটি দেশ বাংলাদেশ। তারা খাদ্যে পুরোপুরি স্বয়ং নির্ভর নয়, অর্থাৎ তারা খাদ্য আমদানি করে, বিশেষ করে চাল। বাংলাদেশের মানুষ বেশি ভাতই খান, কিছু কিছু মানুষ রুটি খান। তো যাই হোক, এই খাদ্যশস্যের একটা ডিপেন্ডেন্সি ভারতের উপর রয়েছে, এবং দীর্ঘদিন ধরে ভারত কিন্তু সাপ্লাই করে থাকে বাংলাদেশকে। এখন এই যে হঠকারী সিদ্ধান্ত, ইউনিস এর অনুগামী যেই জামাতরা রয়েছেন এবং তাদের আরেকটি নতুন দল এনসিপি গঠিত হয়েছে, তাদের নেতৃবর্গ বারবার ভারত বিরোধী যে হুঙ্কার দিচ্ছেন, তারা জানেনই না একটি দেশের খাদ্যের চাহিদা কত এবং কোন কোন ওষুধের যোগান থেকে শুরু করে অন্যান্য সাপ্লাই চেনে যা যা রসদ বাংলাদেশে যায়, সেটা না হলে অন্যান্য দেশ থেকে আনতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার এবং তা ব্যয়বহুল। এই বাস্তবতা তাদের নেই। এই বাস্তব বুদ্ধি না থাকার জন্য তারা মানে দেশকে বিপন্নতার মুখে ঠেলে দিচ্ছে, এবং তারা যদি দাবি করেন এবং স্বপ্ন দেখেন ভবিষ্যতে তারা দেশ চালাবেন, তাহলে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ যে অন্ধকারে যাবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখুন, এটা দুটো বিপরীত দেখতে পাচ্ছি আমরা। একদিকে তারা সারাদিন রাত ভারতের নিন্দে করছে, ভারতকে দায়ী করছে কোনো ঘটনা ঘটলে, সে দেশের কোনো ঘটনা ঘটলে তারা মনে করছেন ভারত চক্রান্ত করে করছে। আবার অন্যদিকে তারা অর্থনৈতিক উপদেষ্টা তারা মনে করছেন যে ইকোনমিক রিয়েলিটিটা অন্য জায়গায়, অর্থাৎ যে ফুড ডিপেন্ডেন্সি ইন্ডিয়ার উপরে, তারপরে দেখা যাচ্ছে বাণিজ্য, অর্থাৎ যে বাণিজ্যিক পণ্যগুলো ভারতের সাথে করে, বাংলাদেশ কিছু রপ্তানি করে, আবার কিছু আমদানিও করে। এর ফলে অর্থনৈতিক ঘাটতি শিকার হচ্ছে। পাশাপাশি যেটা হচ্ছে যে বাংলাদেশ
একটা চাপের শিকার হচ্ছে। অর্থাৎ যেই সিস্টেমেটিক ওয়েতে সাপ্লাই চেইন বাংলাদেশে চলতো এতদিন, সেটাকে যদি নতুন করে সেট আপ করতে হয়, তাহলে এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং ব্যয় সাপেক্ষ ব্যাপার। অর্থাৎ সেখানে মূল যে দেশের অর্থনীতি যারা চালান তাদের যে কনসার্ন, আর যারা ভারত বিরোধী প্রচারণা করছেন সেই শক্তির যে কনসার্ন আলাদা। অর্থাৎ দুটো বিপরীত স্রোতে বইছে বাংলাদেশ। একেবারে দেবাশিস দাকে সঙ্গে থাকার কথা বলি। দেবাশিস দা একটু সঙ্গে থাকুন, আরো অনেকগুলো দিক রয়েছে। কারণ এই যে উল্টো সুর গাঁদতে শুরু করেছে এবার বাংলাদেশ, কারণ বাংলাদেশের অর্থ উপদেষ্টার গলায় এই সুর অনেকটাই নরম। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের এই উল্টো সুর, তিনি কি বলছেন? ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক অনেকটাই স্বাভাবিক, রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে তৎপর সরকার। ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক খুব একটা খারাপ নয়, কোনো প্রতিবেশীর সঙ্গে তিক্ত সম্পর্ক বাংলাদেশ অন্তত চায় না। দফায় দফায় বিশৃঙ্খলার মাঝে সুর নরম বাংলাদেশের বিশৃঙ্খলার জন্য একাধিকবার ভারতকে তো দায়ী করেছে ইউনূস সরকার। মঙ্গলবার রাতে দিল্লিতে থাকা বাংলাদেশ হাই কমিশনারকে তলব ভারতের, আর এরপরই চাপের মুখে কি 180 ডিগ্রি ঘুরে গেলেন ইউনূস সরকার। এ নিয়ে যাবো, দেবাশিস দা রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস দা, যে প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে একের পর এক ভারত বিদ্বেষী মন্তব্য, একের পর এক ভারতকে নানা কথায় বেধা, এটা তো স্বভাব হয়ে গেছে বাংলাদেশের। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন অর্থনৈতিক উপদেষ্টা সালাউদ্দিনকে বলতে হচ্ছে যে বাংলাদেশ ভারতের সঙ্গে বেশ ভালো স্বাভাবিক সম্পর্ক এখন বোধোদয় হচ্ছে। দেখুন, দুটো জিনিস পরিষ্কার। বাংলাদেশের যে অর্থনৈতিক উপদেষ্টা বাস্তবতাটা বুঝতে পেরেছেন, এবং আরেকজন ব্যক্তি বাস্তবতাটা বুঝতে পারে, সেটা হচ্ছে বাংলাদেশের সামরিক প্রধান ওয়াকারুজ্জামান। তিনি দেখবেন এই জামাত বা উগ্রপন্থী দলগুলো, সংগঠনগুলো বারবার ভারত বিরোধিতা করলেও, ভারতকে হুমকি দিল, তার মুখ দিয়ে কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান কোনো স্টেটমেন্ট আমরা শুনিনি। এবং তিনি জানেন যে বাংলাদেশের সামরিক অবস্থানটা কোথায়, সামরিক প্রতিযোগিতায় গেলে বাংলাদেশ কিভাবে পর্যদস্ত হবে তিনি ভালো করে জানেন। যারা জানেন না সেই মূর্খ রাজনৈতিক দলগুলো এবং মৌলবাদী সংগঠনগুলো। অর্থাৎ সেখানে আরেকটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে আরেকটা বিষয়, যেটা বিদেশ মন্ত্রক বাংলাদেশের, তারা হয়তো বাস্তবতাটা বুঝতে পারছেন না। তারা দেখা যাচ্ছে ভারতের যে শত্রু দেশগুলো, যাদের সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে সাম্প্রতিককালে, সেটা হচ্ছে তুরস্ক একটা, চায়না, আবার পাকিস্তান তো চিরশত্রু, তাদের সাথে সখ্যতা বাড়াচ্ছে এবং তারা এমন কিছু স্টেটমেন্ট দিচ্ছেন, অর্থাৎ ভারতকে বাদ দিয়েই তারা বাংলাদেশের বিদেশি নীতি পরিচালনা করবেন। অর্থাৎ কোথাও একটা এই যে 3 দপ্তর, অর্থনৈতিক দপ্তর, প্রতিরক্ষা দপ্তর এবং বিদেশ দপ্তর, এদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। অর্থাৎ অগণতান্ত্রিক উপায়ে কোনো সরকার যদি পরিচালিত হয় এবং অপরিণত মানুষদের ওভারনাইট যদি ক্ষমতায় বসানো হয়, উপদেষ্টা বানানো হয় বা মন্ত্রী বানানো হয়, তাহলে যার পরিণতি যা হওয়ার, বাংলাদেশের পরিণতি তাই হয়ে যায়। উপরন্তু আমি বলবো যে ইউনিস সবকিছু দেখছেন, তিনি প্রশ্রয় দিচ্ছেন। অর্থাৎ এই যে ইন্ডিয়ার বিরুদ্ধে এত নিষেধাজ্ঞা এবং ভারতকে এত নিন্দমন্দ করছে, ইউনিস কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছেন না, সতর্ক করছেন না। পাশাপাশি তিনি উপরন্তু এই জামাতের যে আমির, তাকে সিকিউরিটি দিচ্ছেন, এবং যারা ওই অপরিণত ছাত্র নেতা রয়েছে, যারা দিনরাত সকাল থেকে রাত পর্যন্ত ভারতকে নিন্দে করেন, তাদের বিরুদ্ধে কোনো বার্তাও দিচ্ছেন না যে এরকম করা যায় না, কূটনৈতিক সৌজন্যতাও দেখাচ্ছেন না। সুতরাং আমার মনে হয় ইউনিস এই পরিস্থিতির জন্য দায়ী। অর্থাৎ তিনি তো অভিভাবক তদারকি সরকারের, সুতরাং তিনি কোথাও একটা চান যে ভারতের সাথে অশান্তি হোক, এবং এই অশান্তি যতদিন লিঙ্গারিং হবে ততদিন পাকিস্তান খুশি হবে, তুরস্ক খুশি হবে, এবং অন্যান্য ভারত বিরোধী শক্তিগুলো খুশি হবে। তাদেরকে খুশি করার জন্য দায় ইউনিসেফ। একেবারে। দেবাশিস বাবু, আসছি আপনার কাছে। অন্যদিকে জানাই যে দাদার মৃত্যুর জন্য দায়ী ইউনূস সরকার, এমনটাই দাবি করছেন হাদির ভাই। নির্বাচন বিঘ্নিত করার জন্য এই হাদিকে খুন করার দাবি এবং অপমান ওসমান হাদির ভাইয়ের। বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদিকে প্রকাশ্যে রাস্তায় খুন করা হয় এবং সেই খুনের দায় বর্তাচ্ছে ইউনূস সরকারের উপর, এমনটাই দাবি করছেন হাদির ভাই। আমি দেবাশিস বাবুর কাছে আসি। দেবাশিস বাবু, যে হাদিকে মৃত্যু নিয়ে ইতিমধ্যে তোলপাড় হয়ে গেল, যেখানে আমরা দেখলাম যে হাদির ইতিমধ্যে, আপনার কাছে আসছে দেবাশিস বাবু, আমরা শুনি যে হাদির ভাই কি বলছেন, আমরা একবার বক্তব্যটা শুনে নিই। ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। যে রাষ্ট্রের হয়ে আপনারা ওসমান হাদিকে হত্যা করেছেন, মনে রাখবেন ওসমান হাদি কোনো এজেন্সি, কোনো রাষ্ট্র, কোনো তাবেদারের কাছে কখনোই মাথা নত করে না। বাংলাদেশের
18 কোটি মানুষকে পথ দেখিয়েছে। আপনারা দেখবেন জীবিত ওসমান হাদির চেয়ে শহীদ ওসমান হাদি অনেক গুণ শক্তিশালী হয়ে আমাদের মাঝে ফিরে আসছে। আপনারা যদি মনে করেন আর 2 মাস পরে রাষ্ট্র ক্ষমতা থেকে চলে যাবেন, বিদেশে চলে যাবেন, মনে রাখবেন এই দেশের জনতা আপনাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। সরকারকে অনুরোধ করব, দ্রুত খুনিদেরকে আমাদের সামনে উপস্থাপন করুন, নির্বাচনের পরিবেশকে যাতে বিঘ্ন না হয়, খুনির বিচার করুন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। খুনিদেরকে গ্রেপ্তার করা না পর্যন্ত রাজপথ ছেড়ে আমরা যাব না। দেবাশিস বাবুর কাছে আসবো। আমরা শুনছিলাম এতক্ষণ ধরে হাদির ভাইয়ের বক্তব্য, ওসমান হাদি, যার মৃত্যু ঘিরে ইতিমধ্যে বাংলাদেশ উত্তপ্ত হয়েছে এবং হাদির যেদিনকে মৃত্যু এবং তারপর যেদিনকে তার সৎকার করা হয় সেই দিনকে যে জমায়েত দেখা গিয়েছিল তার মধ্যে কিন্তু জঙ্গি সংগঠনের দুজনের ছবিও সামনে এসেছিল, তার একাধিক তথ্য সামনে এসেছিল এবং এই পরিস্থিতিতে ওসমান হাদির ভাই তিনি দাবি করছেন যে তার মৃত্যুর জন্য ইউনূস সরকার দায়ী এবং যে নির্বাচন, আসন্ন নির্বাচন, সেই নির্বাচনকে বিঘ্নিত করার জন্য হাদিকে খুন করা হয়েছে। দেখুন, বাংলাদেশের সত্যি রাজনৈতিক ভলাটিলিটি চলছে, পলিটিক্যাল ভলাটিলিটি, যে কি যে কার সাথে অ্যালায়েন্স করছে, কোন দল কোন দলের ঘনিষ্ঠ বোঝা মুশকিল। প্রথম যেমন বলি যে বিএনপি জামাতকে আমার ঘনিষ্ঠ ভেবেছিলেন, এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী। আবার এই যে হাদি, আমরা জানতাম যে তদারকি সরকারের খুব ক্লোজ এবং তিনি মৌলবাদী সংগঠনেরও ক্লোজ এবং একটা কি র্যাডিক্যাল ন্যাশনালিজমে বিশ্বাস করছেন, যার মধ্যে রিলিজিয়াস ফ্লেভার রয়েছে। তিনি আবার ইউনিট সরকারকে দায়ী করছেন। আবার পাশাপাশি যে এনসিপি, আমি বলি এনসিপির ক্লোজ, আবার দেখা যায় এনসিপি থেকে তার আইডেন্টিটি আলাদা। অর্থাৎ এই যে ছাত্র রাজনীতি যে বাংলাদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে কোটা বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে কিন্তু একাধিক স্রোত এবং একাধিক এন্টিটি এবং একাধিক নেতৃবর্গ, অর্থাৎ তাদের যে মূল উদ্দেশ্য কি, তাদের ছোট ছোট যে ভেস্টেড ইন্টারেস্টগুলো, সেটা আইডেন্টিফাই করা খুব মুশকিল এবং সেটা প্রথমে নির্মূল করা যেত যদি না ইউনিট সরকার রাজধর্ম পালন করতেন। তিনি রাজধর্ম পালন না করে তিনি কখনো প্রশ্রয় দিচ্ছেন অপরিণত ছাত্র নেতাদের, কখনো মৌলবাদীদের, কখনো সন্ত্রাসবাদীদের, কখনো ভারত বিরোধী ফোর্সকে। অর্থাৎ দেশের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার যে গুরুদায়িত্ব তার উপর সমর্পণ করা হয়েছিল, সেটা তিনি মেনটেন করেননি। উপরন্তু তিনি সবসময় কিভাবে ভারতের ক্ষতি করা যায়, ভারতের যে অ্যান্টি ফোর্সগুলো রয়েছে তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়ে বার্তা দিতে চাইছেন যে আমরা ভারতকে দেখে নেব। অর্থাৎ অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের দেশের ক্ষতি করে ফেলেছেন। অর্থাৎ বাংলাদেশ অর্থনৈতিকভাবে যতটা পিছিয়ে গেল সেটা মেরামত করতে অনেক সময় লাগবে। পাশাপাশি যে বাংলাদেশ একটি আন্ডার ডেভেলপ কান্ট্রি থেকে একটা ইমার্জিং ইকোনমি, ডেভেলপিং ইকোনমিতে পরিণত হয়েছিল শেখ হাসিনার সময়, সেটা কিন্তু আবার অনেকটা আর্থিক প্রবৃদ্ধির হার এতটা নিম্নগামী হয়েছে এবং এই রাজনৈতিক অস্থিরতার জন্য যে পলিটিক্যাল ইকোনমি বাংলাদেশের, সেটা নিম্নগামী হয়েছে এবং বাংলাদেশের যে রেমিটেন্স যে আগে আসতো সেটা কমে গিয়েছে, গার্মেন্টস গুডস থেকে যে রপ্তানি পরিমাণ কমে গিয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশের যারা ইনভেস্টার্স, এমএনসিস বাংলাদেশে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে নিরাপত্তার জন্য। সুতরাং আমার মনে হয় সবচেয়ে আগে দরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্থায়ী সরকার গঠন করা গণতান্ত্রিক উপায়ে, এবং যেখানে গণতান্ত্রিক শক্তিগুলো এবং ধর্মনিরপেক্ষ শক্তিগুলো যারা আইনের অনুশাসনে বিশ্বাস করে তাদের গুরুত্ব বৃদ্ধি করা দরকার, না হলে বাংলাদেশ কিন্তু বাঁচবে না। একেবারে দেবাশিসদার সঙ্গে থাকার কথা বলছি, তার কারণ হচ্ছে যে এই যে স্থায়ী সরকারের কথা বলছেন, খুব স্বাভাবিকভাবে তার জন্য একটা নির্বাচন করার প্রয়োজন, যেটা এই মুহূর্তে প্রায় 20 বাউত জলে, এমনটাই অন্তত মনে করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। সঙ্গে থাকার কথা বলি, আমরা দ্রুত একটা বিরতি